Dear viewers, welcome back to our program Your Accountant on ATN Bangla live. So, Mr. Ujit, before break, there was a phone call from one of our viewers asking a question regards to that person is Uber driver and running the business through a limited company. And generally, he's asking whether he's doing the right thing or not. So, if you can answer that question. Thank you. ধন্যবাদ দর্শক, আপনি যে আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং কোশ্চেন করেছেন। আপনার কোশ্চেনটা ছিল এরকম যে আপনি একজন উবার ড্রাইভার, আপনি লিমিটেড কোম্পানি করে স্যালারি নিচ্ছেন, ডিভিডেন্ড নিচ্ছেন, আপনার ইয়ারলি অ্যাপ্রক্সিমেট ইনকাম অ্যারাউন্ড 40,000 পাউন্ড। তা আপনি ঠিক করছেন কিনা? গুড নিউজ যে আসলে আপনি ঠিক পথেই আছেন। যেহেতু আপনার ইনকামটা অলমোস্ট 25,000-এর বেশি, আমরা নর্মালি জেনারেলি রেকমেন্ড করি যে আপনার ইনকাম লেভেল যদি 25,000 প্লাস হয় তাহলে আপনি লিমিটেড কোম্পানি স্ট্রাকচার করে বিজনেস যদি রান করেন তাতে ট্যাক্স এফিসিয়েন্সি লেভেল হাই থাকে। তো আপনার প্রথম কোশ্চেনের আনসার হলো হ্যাঁ, আপনি ঠিকই করছেন। আর আপনি বলছিলেন যে আপনি ট্যাক্স দিচ্ছেন, কর্পোরেশন ট্যাক্স দিচ্ছেন, পার্সোনাল ট্যাক্স দিচ্ছেন, জিনিসটা আপনি ঠিক মানে আরেকটু ডিটেলে জানতে চাচ্ছেন। তো এটা ডিটেল আনসারটা হলো আপনি লিমিটেড কোম্পানিতে যে প্রফিটটা হবে লাইক আপনার ইনকাম এবং সেখান থেকে অল অ্যালাউড এক্সপেন্সেস, আই রিপিট অ্যালাউড এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটার উপর আপনি কর্পোরেশন ট্যাক্স দেবেন উইচ ইজ অ্যারাউন্ড 19%। আর সেই কর্পোরেশন ট্যাক্স দেওয়ার পরে যেই প্রফিটটা রয়ে যাবে বিজনেসে সেটা আসলে আপনি অ্যাজ এ ডিভিডেন্ড হিসাবে ড্র করতে পারেন। তো আমি যদি একটু সংক্ষেপে এক্সাম্পল দিই, মনে করেন আপনার 40,000 ছিল আপনার ইনকাম, সেখান থেকে যদি আপনার স্যালারিটা আপনি নেন অ্যাজ এন এক্সপেন্স 11,000, দেন ইউ লেফট উইথ অলমোস্ট 29,000, দেন মনে করেন আদার এক্সপেন্স আরও যদি 9,000 পাউন্ড বাদ যায় তাহলে আপনার প্রফিট দাঁড়ালো গিয়ে 20,000। এই 20,000-এর উপর আপনাকে অলমোস্ট 4,000 পাউন্ড ট্যাক্স দেওয়ার পরে আপনার হাতে থাকবে অ্যারাউন্ড 16,000 পাউন্ড। এই 16,000 পাউন্ড কিন্তু আপনি চাইলে ডিভিডেন্ড হিসাবে নিতে পারেন এবং সেই ডিভিডেন্ডের উপরও প্রথম 2,000 পাউন্ড হবে ট্যাক্স ফ্রি এবং বাকি 14,000 পাউন্ডের উপরে অলমোস্ট 7% এডিশনাল পার্সোনাল ট্যাক্স আপনাকে দিতে হবে। তো এই স্ট্রাকচারটা মোটামুটি ট্যাক্স এফিশিয়েন্ট। আপনার যদি আরও বেশি কিছু জানার থাকে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল কিংবা টেক্সট কিংবা আপনি আমাদেরকে গুগলে সার্চ করলেও পাবেন। সেখানে যদি ড্রপ করেন আপনার ডিটেলটা তাহলে উই ক্যান অ্যাডভাইস ইউ ফার্দার। Thank you and keep watching us. So that dividend allowance for 18-19 tax year is 2,000 pounds, but right. For 17-18 it was 5,000. Yes, for 17-18 obviously 5,000 is tax free, yeah. But current tax year যেটা 18-19 সেখানে only 2,000 pound tax free ছিল. Yeah. Thank you. So before break, we are discussing about allowable and disallowable expenses, and you promise our viewers that you will be sharing some experience through HMRC website that they have put some of the examples of some of the disallowed expenses. So if you can share that information so our viewers know actually how extent they can go. Now that's true. আবারও বলছি যে অ্যালাউড এক্সপেন্স এবং ডিসঅ্যালাউড এক্সপেন্স মানে কোন খরচগুলো এইচএমআরসি বলবে ঠিক আছে আর কোন খরচগুলো এইচএমআরসি বলবে ঠিক নেই, তার বেশ কিছু উদাহরণ এইচএমআরসি ওয়েবসাইটে দেওয়া আছে। তার মধ্যে থেকে কয়েকটি এরকম, মনে করেন আপনি হলিডেতে গিয়েছেন, লেটস সে ফর এক্সাম্পল আপনি হলিডেতে বাংলাদেশ গিয়েছেন বাট আপনি সেটাকে বিজনেস ট্রিপ হিসাবে দেখাতে চাচ্ছেন। সো পার্সোনাল ট্রিপ ইউ আর শোয়িং অ্যাজ এ বিজনেস ট্রিপ উইচ উইল নেভার বি অ্যালাউড। আপনি হয়তো ইউনিফর্ম দরকার আপনার কাজের জন্য, মনে করেন আপনি একজন কেয়ারার, পার্সোনাল সেলফ এমপ্লয়েড কেয়ারার, আপনার দরকার ইউনিফর্ম টু সার্ভ ইউর ক্লায়েন্টস, কিন্তু দেখা গেল ইউ বট সাম আর্মানি জিন্স অ্যাজ এ প্রোটেক্টিভ ক্লোথস এবং উইচ উইল নেভার বি অ্যালাউড বাই এইচএমআরসি। উদাহরণটা এই জন্য আনা হচ্ছে যে আপনার খরচগুলো হতে হবে রেলিভেন্ট অ্যাবসলিউটলি অ্যান্ড হোললি ফর বিজনেস পারপাসেস। আপনি যদি সেই অংশটা প্রমাণ না করতে পারেন দেন এইচএমআরসি উইল নেভার অ্যালাউ you to count them as your expenses. Sometimes some of the businessmen, especially the sole traders, they use asset as a mixed expenses, such as a car, for example. If I'm a grocer, I own a grocery shop, I run the business as a sole trader, so sometimes I use that car for private use, sometimes I use that car for business purposes. So some of those expenses, if it's mixed, I can still claim some of those expenses. How do I do that? থ্যাংক ইউ দবির ভাই। এই বিষয়টাকে আমরা বলি যে রিজনেবল এস্টিমেটস। মনে করেন আপনি ছোট্ট একটা কনসালটেন্সি চালান
এবং আপনি আপনার বাসার একটি রুমকে ইউজ করছেন টু মিট দ্য ক্লায়েন্টস, টু কিপ ইউর বুকস, টু রান ইউর কম্পিউটার। মনে করেন 3 বেডরুমের একটা হাউসের 1/3 আপনি ইউজ করছেন ফর বিজনেস পারপাস। তো এখন দেখা গেল যে ওই হাউস রানিং যে কস্টগুলো আছে, ইউটিলিটি বিলস হতে পারে, আপনার ইন্টারনেট হতে পারে, আপনার কাউন্সিল ট্যাক্স হতে পারে, রেন্ট হতে পারে। সো 100% যদি আমরা পুরো হাউসটাকে ধরি, তার 20% যদি আপনি রিজনেবলি মনে করেন যে আপনি বিজনেস পারপাসে অকুপাই করছেন, তাহলে কিন্তু সেই এক্সপেন্সগুলোকে, যদিও আপনি পার্সোনাল এক্সপেন্স, সেই এক্সপেন্সগুলোর একটা পোর্শন কিন্তু আপনি রিজনেবলি এস্টিমেট করে এক্সপেন্স হিসাবে দেখাতে পারেন। অবশ্যই আপনারা যে সমস্ত প্রফেশনালের কাছে যাবেন, দে শুড বি এবল টু ক্যালকুলেট সার্টেন অ্যামাউন্ট, যেখানে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। সো এক্সপেন্সগুলো প্রাইভেট হলেও যদি সেটা বিজনেসের কারণে ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আপনি রিজনেবল এস্টিমেটসের মাধ্যমে সেগুলোকে ক্লেম করতে পারেন। So thank you for that. You're discussing about professionals. So something come in your mind, my mind now. So obviously, if I run a business, I'm looking for an accountant. So I have some expectation from an accountant, because this is a professional person. So what can I expect from an accountant, for example, if I look for an accountant, and what will be I looking for? What will be my expectation from my accountant? And in my accountant, what will be I looking for? So if I'm looking for an accountant, and what I expect from the qualified person. So if you want to have, because this is something comes regularly, sometimes people ask me, or other person facing a problem to go for a professional, doesn't have a good experience. So what is your view on that? থ্যাংক ইউ দবির ভাই। আমি সংক্ষেপে বলি, আসলে আমরা প্রায়শই যেটা দেখি যে কিছু কিছু ক্লায়েন্ট যখন আসেন আমাদের কাছে, দে আর বিট ফ্রাস্ট্রেটেড, কারণ তাদের পক্ষে হয়তোবা রাইট ডিসিশন নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়। তো সংক্ষেপে যেটা বলা যায় যে আপনি যখন কোনো প্রফেশনালসের কাছে যাবেন, ফর এক্সাম্পল হয়তোবা প্রফেশনাল লেটিং এজেন্ট, হয়তোবা সলিসিটার্স, হয়তোবা অ্যাকাউন্টেন্ট, হয়তোবা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, যার কাছে আপনি যান না কেন, ইফ ইউ রিয়েলি ওয়ানা ডাবল চেক উইথ দেয়ার ডিটেলস, most of the companies or most of the firms nowadays, they have their websites. On their websites, they usually have all their details. I mean, if they are controlled by supervisory authority, their details should be there. So আপনারা যদি একটু ডিটেল অ্যানালিসিস করে নেন এবং হাউ দে আর কন্ট্রোলড, হাউ দে আর সুপারভাইজড, এই জিনিসগুলো একটু দেখে শুনে ডিসিশন নিলে আমার মনে হয় যারা বিজনেস রান করছেন, দে শুড বি উইথ গুড হ্যান্ডস অফ দ্য প্রফেশনালস। আমরা একটু দেখে শুনে দেখার ব্যাপারটা আছে। Thank you for that. Actually, when we're looking for a qualified person in terms of either accountant or solicitor, because all of them is regulated by certain bodies, isn't it? Yes. So this is the first thing we should be aware of, that actually the person who is running a solicitor firm or running an accounting practice or anything in this professional, such as they have the regulatory bodies certificate or qualified, because otherwise you will find it difficult at the end of the day. You might not be satisfied what you are expecting, isn't it? একটা বিষয় এখানে, মানে when some professionals are regulated, তখন কিন্তু আসলে ক্লায়েন্টের রাইটটা অনেক হাই থাকে, বিকজ কাস্টমার্স বা ক্লায়েন্ট কোনো সমস্যা হলে you can actually complain to the regulated against those regulated persons. But if someone is not regulated, actually আপনার কাছে কিন্তু আপনার খুবই লিমিটেড অপশনস টু কমপ্লেইন অর টু ডাবল চেক। সো এই জন্য আমার মনে হয় যে পিপলস অর ফার্মস হু আর রেগুলেটেড ফর এনি প্রফেশনালস, আই মিন উই শুড অ্যাডভাইস for the clients to go to the regulated persons. Thank you for that. We do have some email questions, so we can answer those email questions first. We do have a call now. Let me take the call first. Dear viewers, Assalamu alaikum. Can I have your question, please? Hello, Assalamu alaikum. জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। Bhaiya, I'd like to know, basically, I'm the taxi driver. Yes. So, the VAT threshold is 85,000, is that correct? Is that? Yeah. Okay, so if I registered as I don't have that much income, so can I register the VAT in myself? So your question is, you don't have enough income, but can you do registration for VAT as voluntarily, because that is the threshold for compulsion? That's right. Okay. Then, like if I buy the backhoe, new backhoe, or second-hand backhoe or fuel, can I claim the VAT?
Okay, so is that your question or anything else you wanted to ask? Nothing else, brother. Thank you. তো সরি, তো আপনার মেইন উদ্দেশ্য হলো যে টু ক্লেম দ্য ভিএটি, দ্যাটস ইউর মেইন পারপাস? আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে যদি গাড়ি কিনি বা অন্যান্য রিপেয়ার এই সমস্ত এক্সপেন্স বিএটি চার্জ করে, সেটা কি আমি ক্লেম করতে পারবো? আচ্ছা, থ্যাংক ইউ caller. We'll answer your questions. Thank you. All right, thank you. Okay, sir. Okay, so let's discuss the email question and then we can answer the other question as well. Sure. Yeah. So the first email question we have is, I'm a self-employed since January 2017 and only receive income of few hundreds. But obviously the person has got asking whether he need to do the submit tax return, but he has received a tax demand notification letter from HMRC. Okay, that's a quite a relevant questions because আসলে আজকে আমরা ডিসকাস করছিলাম সেলফ অ্যাসেসমেন্টের নেসেসিটি নিয়ে। আমি শুরুতেই বলছিলাম যে আপনার যদি কোনো ধরনের ইনকাম থাকে, আমি আরেকটু স্পেসিফিক করতে চাচ্ছি, আপনার যদি কোনো ইনকাম থাকে মোর দেন 2.5 grand, লাইক 2500-এর উপরে যদি কোনো ইনকাম থাকে যেটা পে স্লিপের মাধ্যমে আসেনি, তাহলে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এবং এই ট্যাক্স রিটার্ন করাটা বাধ্যতামূলক হয়ে যায় যদি তার কমেও থাকে ইনকাম, কিন্তু HMRC ডিমান্ড করে কোনো কারণে। অনেক সময় দেখা গেছে যে কেউ হয়তো বা বছরে 2টা 3টা 4টা জব করেছেন, জব চেঞ্জ করেছেন, তখন HMRC কিন্তু টু কালেক্ট দ্য রাইট অ্যামাউন্ট ট্যাক্স দে ক্যান আস্ক ইউ ডু দ্য সেলফ অ্যাসেসমেন্ট, সো দে ক্যান গেট দ্য ইনফরমেশন ফ্রম আউট you and then they can imply the right taxes. So for any কারণ, for any reason, যদি আপনার কাছে ট্যাক্স রিটার্ন ডিমান্ড করা হয়, প্লিজ রিমেম্বার দ্যাট ইয়েস ইউ হ্যাভ টু সাবমিট দ্য ট্যাক্স রিটার্ন। সো যিনি ইমেল করেছেন কষ্ট করে তাকে ধন্যবাদ। আপনার উত্তরটা হলো হ্যাঁ, যেহেতু HMRC ট্যাক্স ডিমান্ড করেছে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ধন্যবাদ। Thank you for the answer. The second question is related to you wanted to answer the VAT question? Yeah. So if you can answer. So ভদ্রলোক যিনি কোশ্চেনটা করেছেন, আপনি ভিএটির ব্যাপারে জানতে চাচ্ছিলেন। আপনার কোশ্চেনটা ছিল অনেকটা এরকম যে আপনি জানেন যে 85,000 হলো ভিএটি থ্রেশহোল্ড, যার নিচে হলে নর্মালি ভিএটি রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না, যদিও বা ভলেন্টারিলি করা যায়। আপনার সেকেন্ড কোশ্চেনের পার্টটা ছিল যে আপনি যদি কোনো নতুন ভেহিকেল কেনেন, সেখানে যে ভিএটি এলিমেন্ট আপনি দিচ্ছেন, যদি আপনি ভ্যাট রেজিস্টার হন তাহলে সেটা আপনি ক্লেম করতে পারেন। আপনার কোশ্চেনটা ছিল অনেকটা এরকমই। আমি একটু ডিটেলে বলছি। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ আপনি কিন্তু ভলেন্টিয়ারি রেজিস্ট্রেশন করতে পারেন। HMRC উইল নট, আপনাকে বলবে না যে না তুমি হতে পারবে না, কিন্তু আপনাকে এখানে একটু অ্যানালিসিস করতে হবে প্রস অ্যান্ড কনস। কারণ আপনি যখনই ভিএটি রেজিস্টার্ড হবেন, যদি ফ্ল্যাট রেটেও হন, আপনাকে কিন্তু আপনার ইনকামের উপর ভিএটি গুনতে হবে। অ্যাটলিস্ট 12-13% অফ ইউর ইনকাম উইল গো অ্যাজ এ ভিএটি। অন দ্য আদার হ্যান্ড, শুধুমাত্র ভেহিকেল কেনার যেই ভিএটি অ্যামাউন্টটা আছে, সেইটা আপনার সেই বেনিফিটকে কতটুকু কম্পেনসেট করবে, এইটা কিন্তু আপনাকে ম্যাথ করে দেখতে হবে। ফর এন এক্সাম্পল, আপনি 20,000-এর একটা ভেহিকেল কিনলেন বা 25,000, এখানে কিন্তু আপনার ভিএটি হলো 5,000 পাউন্ড। আর ওখানে আপনি ইনকাম করছেন হয়তোবা বছরে 40,000 অথবা বছরে 50,000, সেখানে কিন্তু অলমোস্ট 6-7,000 পাউন্ড আপনাকে ভিএটি দিতে হচ্ছে। সো সেই 6-7,000 ভিএটি থেকে 4-5,000 ভিএটি বাদ দিলেও কিন্তু আপনাকে কিন্তু ভ্যাট লাইবিলিটিটা পে করতে হচ্ছে। সো আপনি কতটুকু বেনিফিট হচ্ছেন, এই ক্যালকুলেশনসটা আপনার আগে করে নেওয়া উচিত। কেননা আপনি যদি একবার ভিএটি রেজিস্টার্ড হন, হ্যাঁ আপনি আবার ভিএটি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু HMRC যদি মনে করে যে আপনি ভিএটি রেজিস্ট্রেশন করেছিলেন একমাত্র ভিএটি ক্লেম করার জন্য ফ্রম ইউর নিউ অ্যাসেটস, ইট ক্যান বি কমপ্লিকেটেড। সো আমার মনে হয় যে আপনি ভিএটি রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই একজন প্রফেশনালসে হেল্প নেবেন। কেননা আপনি ক্যালকুলেশনস করে যদি মনে হয় যে না এটা আপনার ফেভারে যাচ্ছে, তাহলেই কিন্তু আপনার শুধুমাত্র এই রেজিস্ট্রেশনটা করা উচিত। সো এখানে আরও কিছু বিষয় আছে, কারণ ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে ভিএটি রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট স্কিমে চলে, এবং তখন কিন্তু যেহেতু আপনার একটা রেন্টের পোর্শন আপনি আপনার মেইন এজেন্টকে দিচ্ছেন, আপনি পাচ্ছেন সাম পার্ট অফ দ্য ফেয়ার্স, এখানে কিন্তু ভিএটি ক্যালকুলেশনসে কিছু জটিলতা রয়েছে। সো আপনি রেজিস্ট্রেশন হওয়ার আগে অবশ্যই 100% শিওর হয়ে নেবেন, এটা আমাদের অ্যাডভাইস। On top of that, when you are VAT registered, doesn't matter is voluntarily or or compulsory, obviously, more compliance, isn't it?
first of all, because you have to send the quarterly return, blah blah, and then obviously in this scenario, particular scenario, the customers are general public; they are not VAT registered, so you cannot actually transfer the VAT to them, isn't it? So you have to absorb this. So if you cannot increase And it the become price, expensive. it's become you cannot no more competitive, isn't it? Yeah, I mean obviously কাস্টমার তো আপনাকে ভিএটি দেবে না, তো সেক্ষেত্রে আপনি যেই 10 পাউন্ড আগে পেতেন একটা ফেয়ার থেকে, ইউ উইল স্টিল গেট দ্যাট 10 পাউন্ড, বাট আউট অফ দ্য 10 পাউন্ড অলমোস্ট 1 pound and 20 pence will go as a VAT. So on your every income you are counting the VAT. So here you have to actually play the ball carefully. And then regarding this question, because this question is very interesting, the vehicle you are buying will go for 2-3 years, for example, or 3-4 years. So actually you are saving £5,000 not for 1 year, Probably in a year. for a couple of years. But as you explained earlier with the example of £40,000 or £50,000 income, if you match 3 years income and give the VAT, it's a big amount of difference. You're basically losing. Yeah, so okay, thank you for that. A very interesting question. The next email question we wanted to discuss is related with capital gain. So the person actually bought a house for £240,000 in 2009. His value is now £300,000, and this is person's main residence. And he would like to buy another house as a chain. Is there any tax implications? থ্যাংক ইউ দেবী ভাই। এই কোশ্চেনটা যদিও আজকে আমরা আলোচনা করছিলাম না, যেহেতু প্রসঙ্গিক ক্রমে ইমেলটা পেয়েছি, আমরা একটু আলোকপাত করতে চাচ্ছি। আপনারা জানেন যে কোনো আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি বিক্রি করেন, তাহলে সেইটা যদি আপনার মেইন রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়ে থাকে, তাহলে সেই প্রপার্টি সেলের উপর কিন্তু কোনো ট্যাক্স হয় না, বিকজ দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ ইউর প্রিন্সিপাল প্লেস অফ রেসিডেন্স। তো আপনাদের যদি একটা বাড়ি থাকে এবং সেটাতে আপনি থাকেন, সেটা যদি কোনো কারণে বিক্রি করেন এবং যেই গেইনটা হবে সেই প্রথম বাড়ির উপর কিন্তু কোনো গেইন ট্যাক্স নেই। এবং মজার ব্যাপার হলো, আপনি যদি বাড়িটা বিক্রি করে আবার 18 মান্থসের মধ্যে আরেকটা বাড়ি কেনেন সেই পয়সাটাকে ইউটিলাইজ করে, তাহলে কিন্তু আপনি স্ট্যাম্প ডিউটিও রিলিফ পেতে পারেন। সো এই জিনিসটা যদিও একটু প্রাসঙ্গিক না, কোশ্চেনটা পেয়েছি আমরা আনসার করলাম। হাউএভার এটা যদি বাই টু লেট প্রপার্টি হয়ে থাকতো, মানে যে প্রপার্টিতে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম আছে, যেখান থেকে রেন্টাল ইনকাম আছে, তাহলে কিন্তু আমাদের গেইন এবং লসটা ক্যালকুলেট করার ব্যাপার আসতো। আর আপনারা জানেন যে বছরে ক্যাপিটাল গেইন পারপাসেও কিন্তু একটা অ্যালাউন্স আছে, which is currently almost 11,500. সো আপনি 11,500 গেইনের উপর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই, বাট এরপরে আপনার এই প্রপার্টির উপরে কিন্তু আপনাকে ইদার 18% অথবা 28% আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে বেসড অন ইয়োর ট্যাক্স থ্রেশহোল্ড। আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকেন 18%, আর হায়ার রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকলে আপনি দেবেন 28%। তাহলে ইন নাটশেলস, আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি বিক্রি করেন, তাহলে প্রথম প্রপার্টির উপর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। এবং সবচেয়ে মজার বিষয়, সেটার টাকা দিয়ে যদি আপনি আরেকটা কিনতে চান, এবং আপনি কিন্তু 18 মান্থসের একটা ব্যান্ড পাবেন, যখন আপনাকে স্ট্যাম্প ডিউটিও দিতে হচ্ছে না কিংবা অফসেট করতে পারছেন। বাট বাই টু লেট প্রপার্টি হলে কিন্তু আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স গুনতে হবে। থ্যাংক ইউ যিনি কষ্ট করে ইমেল করেছেন। Thank you. We do have another call. Dear viewers, Assalamu alaikum. Can I have your question, please? Hello? Hello? হ্যালো, আসসালামু আলাইকুম। Walaikum assalam. Can I have your question, please? ওকে, আমি তো বাংলায় বলছি। জি বলেন। আমার একটা বাই টু লেট প্রপার্টি আছে। জি। সো প্রপার্টিটা আমি মনে করেন লাস্ট ইয়ার মানে মিডল দিয়ে কিনছি আর কি। আচ্ছা। অগাস্ট মাসে। হ্যাঁ। ওই অগাস্ট মাস থেকে শুরু করে যদি আমি এপ্রিল পর্যন্ত হিসাব করি, এটা ছোট প্রপার্টি। হ্যাঁ। তো আমি এবং আমার ওয়াইফ দুজনের নামে আর কি। আচ্ছা। হ্যাঁ। তো তেমন একটা বেশি ইনকাম আসে না আমাদের। আচ্ছা। এখন আমরা যদি অল দ্য এক্সপেন্স আমাদের ওই বাসা রেডি করতে যাই, এক্সপেন্সটা খরচ হচ্ছে। সো উনি যে আপনি শুনলাম যে 2,500 সামথিং লাইক। সো যেটা আমার কোশ্চেন, সেটা হলো যে আমাদের নাম্বার ওয়ান কোশ্চেন হলো যে আমাদের এটাকে আসলে রিটার্ন করতে হবে কিনা, মানে মনে করেন আফটার এপ্রিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো রিটার্ন করলে কি দুজনের নামেই করতে হবে কিনা। আচ্ছা, তো আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনারা জয়েন্ট নামে একটা প্রপার্টি কিনছেন অগাস্ট 2017 অ্যাকচুয়ালি, এন্ড দেন এই ট্যাক্স ইয়ারে আপনার না অগাস্ট 2018 আচ্ছা, অগাস্ট 2018 কিনছেন। আচ্ছা, ঠিক আছে।
তাইলে এই 31 জানুয়ারিতে তো এটা রিলেভেন্ট না, এটা রিলেভেন্ট হবে না, আমি আসলে প্রিপারেশনের জন্য। আচ্ছা, প্রিপারেশনের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে Thank you, পারছি। caller. থ্যাংক ইউ কলার, ইউ হ্যাভ উইল আনসার দ্য কোশ্চেন। আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, আনসারটা করে দিই। ধন্যবাদ, আপনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। আপনার কোশ্চেনটা একটু ভেঙে বলছি। আপনি বলছেন যে আপনার হাজব্যান্ড ওয়াইফ অগাস্ট 2018-এ একটা বাই টু লেট প্রপার্টি কিনেছেন এবং সেটা কেনার পরে কিছু খরচ হয়েছে আপনাদের, অবভিয়াসলি পেইন্টিং, রিপেয়ার্স, চেঞ্জিং দ্য কার্পেট, দিজ আর ইউজুয়াল কস্ট, কিছু খরচ হয়েছে। আর অগাস্ট থেকে মার্চ যে ট্যাক্স ইয়ার 18-19, আপনার ধারণা মতে যে রেন্টাল ইনকামটা এসেছে সেখান থেকে খরচ বাদ দেওয়ার পরে আপনার প্রফিট হয়তো বা 2500-এর নিচে। সো সেক্ষেত্রে আপনার কোশ্চেনটা হলো, সেক্ষেত্রে আপনার সাবমিট করাটা কি জরুরি না। ভেরি ইন্টারেস্টিং এবং ছোটোর মধ্যে কমপ্লেক্স কোশ্চেন্স। তো আমার অ্যাডভাইসটা হলো প্রথমত যে আপনার ট্যাক্স রিটার্নটা করা উচিত, এবং কেন করা উচিত সেটা আমি একটু এক্সপ্লেইন করি। আপনি প্রথম বছর যখন হাউসটা কেনেন, অবভিয়াসলি থ্রু এসএলডি ট্যাক্স রেকর্ড আপনি যখন স্ট্যাম্প ডিউটি দিয়েছেন, আপনার ইনফরমেশন কিন্তু ইজ উইথ HMRC। তো HMRCর একটা ডিপার্টমেন্ট অলরেডি জানে যে আপনার নামে একটা লেটিং প্রপার্টি অ্যালোকেটেড হয়েছে। সো আপনি যখন ট্যাক্স রিটার্নটা করবেন না ফর সাম রিজন, সেখানে কিন্তু একটা ফ্ল্যাগিংয়ের সুযোগ থাকে। যদিও আপনার ট্যাক্স দিতে হবে না, কিন্তু আমরা অ্যাডভাইস করছি যে আপনি এবং আপনার মিসেস দুজনেই মানে নিজে থেকেই ট্যাক্স রিটার্নটা করুন, কারণ যদি প্রফিটের জায়গায় লসও হয়, সেই লসটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আপনার ফিউচার প্রফিটের এগেনস্টে। সো আমাদের অ্যাডভাইস হলো, যদিও এটা হাফ ইয়ারলি কেনা হয়েছে, আপনাদের আইডিয়ালি ট্যাক্স রিটার্নটা করা উচিত, দুজনের নামেই করা উচিত। আর যেহেতু আপনার এটা 18-19-এ পড়বে, ইয়োর ডেডলাইন উইল বি January 2020. Thank you. Thank you, Mr. Ojit. We have to finish the program. Okay. So, dear viewers, thank you for being with us. We'll see you next month. Allah Hafiz.